আচ্ছা, তো এটা তো বুঝলাম যে এটা একটা ফ্রিজের ইঞ্জিন। তো এখন যে এটা একটা ফ্রিজের ইঞ্জিন, এইটা এখানে তোমার ব্যাখ্যাটা লিখতে হবে যে আমাদের নর্মাল বা সাধারণ তাপ ইঞ্জিন সমূহ উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে তোমার তার কিছু অংশ এই কাজে রূপান্তর করে এবং বাকি অংশ নিম্ন তাপমাত্রার তাপাধারে অর্জন করে। বাট এইখানে চিত্রে দেখা যাচ্ছে যে এইখানে নিম্ন তাপমাত্রার তাপাধার থেকে তাপ গ্রহণ করে সেটা উচ্চ তাপমাত্রার এই পরিবেশে বা একটা উচ্চ তাপমাত্রার তাপাধারে তাপ বর্জন করা হচ্ছে। সুতরাং এখানে কার্নো চক্র বিপরীত ভাবে পরিচালিত হয়েছে। অতএব উদ্দীপকের ইঞ্জিনটি একটি রেফ্রিজারেটর বা হিমায়কের ইঞ্জিনকে নির্দেশ করে। বুঝছো? এইভাবে লিখতে হবে আর কি। এখন এগুলা লিখতে পারবা না এটা, যা যা বললাম? পারবো। ওকে। এখন উদ্দীপকের ইঞ্জিনের সম্পাদিত কাজের পরিমাণ। ওকে। এখন এইখানে wait, এইখানে তোমার যে কাজের পরিমাণ, এখন এটা তো ফ্রিজের ইঞ্জিন, আমরা বুঝলাম যে এটা ফ্রিজের ইঞ্জিন। তুমি যদি এটা বুঝতে না পারো যে এটা ফ্রিজের ইঞ্জিন, তাহলে কিন্তু এখানে কাজও বের করতে পারবে না। সো এখন এই যে তোমার নর্মাল যেগুলো আছে, এই তোমার কার্নো চক্র, এইখানে সম্পাদিত এই তুমি যদি এই কাজের পরিমাণ বের করতে চাও, এখন তোমাকে যদি নর্মাল কার্নো ইঞ্জিনে কাজের পরিমাণ বের করতে বলে, এইরকম সৃজনশীল আছে। এইখানে চারটা ধাপের জন্য ভিন্ন ভিন্ন কাজ বের করতে হবে। W1 হচ্ছে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। চারটা ধাপের জন্য কাজ বের করতে হবে এবং এই যে মোট কাজ কি হবে, এই চারটা কাজের বীজগাণিতিক যোগফল হবে না, এর মধ্যে দুইটা হবে পজিটিভ, মানে এই তোমার প্রসারণের জন্য এই দুইটা পজিটিভ, আর এই সংকোচনের জন্য কি হবে, বাকি দুইটা হবে নেগেটিভ। আমরা তো এগুলা নেগেটিভ। পড়ছি ভালোভাবে। ওকে। তো এখন এটা যে ফ্রিজের ইঞ্জিন, তোমার এখানে কোন কাজ বের করতে বলছে বলো তো? কে ইজ ইকুয়াল টু Q2 বাই ডাব্লু না, এই ডাব্লু এখানে বের করতে বলছে। এটা বুঝছো? হুম। ওকে। উম তো এখানে তো Q2 বা Q1 তো এখানে তো দেয়া নাই কিছু। ওকে, যদিও দেয়া নাই, তারপর আমরা কে এর মান কিন্তু বের করতে পারবো কিন্তু। এখানে T2 কত দেওয়া, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। T1 দেওয়া 110 ডিগ্রি সেলসিয়াস বা 273, 373, 383 কেলভিন। ওকে। দেন এদের কে কি হবে, এই যে এই কার্য সম্পাদন সহগ T2 ডিভাইড বাই T1 - T2, 273, সরি এটা 383। এখন এটা তাহলে কি হবে, এটা বের করো। এটা হবে 2.481। 2.48। হুম। আচ্ছা, এখন তাহলে যেহেতু Q2 এর মান যেহেতু দেয়া নাই, তাহলে আমরা এটাকে এইভাবেই এই যে রাখবো যে তাহলে তোমার ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, Q2 বাই কে। আচ্ছা, Q2, এখানে কে এর মান কত, 2.481। আচ্ছা, এটা এই যে 1 ডিভাইড বাই 2.481 দাও। 1 ডিভাইড বাই 2.481, এটা কত আসে? 0.355। আচ্ছা, ওকে, তাহলে এটা 0.35 ইন্টু কি হবে, Q2 হবে না, এত জুল। এটা বুঝছো? হুম।
ওকে, সো এখন যেহেতু Q2 এর মান যেহেতু দেয়া নাই, সো এটা এইভাবেই এই যে রাখবো। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, এইখানে যে এই যে ঘ নম্বরে জিজ্ঞেস করছে উদ্দীপকের ইঞ্জিনের সাথে সাধারণ ইঞ্জিনের ভিন্নতা আছে কিনা। সো উদ্দীপকের ইঞ্জিন সাধারণ ইঞ্জিনের উল্টা, এটা আমরা তো আজকে শিখলাম। ওকে, এখন এইখানে যে এই এটা দেওয়া চিত্র, আমি যদি এটা আঁকাই, প্রায় আজকে রান্না করছো আর কর ওকে, এখন এইখানে চিত্রটাতে এই খেয়াল করো, এখন এই যে ফ্রিজের ইঞ্জিন কি হয়, এই তোমার কার্নোট চক্রের বিপরীত না? আমরা তো এটা তো শিখছি। তাহলে এখানে কি হবে, এই যে তোমার কার্নোট চক্রের থেকে তোমার এই প্রসেসটা ঠিক উল্টো ভাবে কিন্তু পরিচালিত হবে কার্নোট চক্রে। তাহলে গ্রাফ, এই সরি, তোমার এই যে গ্রাফের ডিরেকশন গুলো এখানে চেঞ্জ হবে না, যেহেতু এটা কার্নোট হুম চক্রের ঠিক বিপরীত। ওকে, আর এখন আমি এটা এটা বলি, এটা তুমি এই যে এই লিখতে পারবা, না হলে এটা যে টেস্ট পেপারের 15 নম্বর সৃজনশীল, আমি তো এই টেস্ট পেপার দিয়ে দিয়েছি ওইখান থেকে, এই মানে যেটা বাংলা যেটা ব্যাখ্যা ওইটা তো দেখে নিতে পারবা। ওকে, আর এটা হচ্ছে আমাদের ফ্রিজের ক্ষেত্রে, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q1, এইখানে হচ্ছে T1, এইখানে T2। আর তো তো কার্নো চক্রের ক্ষেত্রে আমরা জানি এই যে ডিরেকশন গুলা এই রকমের ছিল। ওকে, আর এখন যদি নাম দেই A, B, C, D, এটা তোমার কার্নো চক্রের ক্ষেত্রে A, B, C, D, এটা হচ্ছে কার্নো চক্র। ওকে, আর এইখানে এটা হচ্ছে Q1, একদিকে Q2, এইখানে এটা ছিল T1, এইখানেও T2। আচ্ছা, এই যে এই খ নম্বরে যে বাংলা কথাগুলো বললাম এইগুলা এইখানেও লিখবা। বাট এখন দেখো, এই যে তোমার ফ্রিজের ক্ষেত্রে যে গ্রাফটা, কার্নো চক্রের যে গ্রাফটা, দুইটাই খাতায় আঁকবা। একে এখন এখানে কি কি এখানে এই যে পার্থক্য আছে বলো তো? তোমার কার্নো চক্রের ক্ষেত্রে এখানে খেয়াল করো, এইখানে এখন তুমি এটা এই দুইটা গ্রাফ আঁকলে এখন তুমি দুইটার মধ্যে অনেকগুলো ডিফারেন্স এখানে দেখাইতে পারবা। কার্নোচক্রের ক্ষেত্রে কি হয়, কার্নোচক্রের ক্ষেত্রে তোমার তাপ গ্রহণ করা হয় উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে, না? আর তোমার ফ্রিজের ক্ষেত্রে তাপ এই যে গ্রহণ করা হয় এই যে তোমার নিম্ন তাপমাত্রার এই তাপ উৎস থেকে, না? হুম এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। আবার তাপ এই তো, এখন তাপ বর্জনের ক্ষেত্রে তো ডিফারেন্স লিখতে পারবা। কার্নোচক্রের ক্ষেত্রে নিম্ন তাপমাত্রা তাপাধারে তাপ বর্জন করা হয়, আর ফ্রিজের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা তাপাধারে তাপ বর্জন করা হয়। এটা এই দুইটা সিম্পল ডিফারেন্স। আর এইখানে তোমার কার্নো চক্রের ক্ষেত্রে যে খেয়াল করো, এ থেকে বি, এটা এখানে এই কোন প্রসেস বলো তো? এ থেকে বি, সমষ্ণ প্রসারণ। সমষ্ণ যে সমষ্ণ এটা প্রসারণ। আর ফ্রিজের ক্ষেত্রে যেহেতু পুরো প্রসেসটা উল্টে যাবে, তাহলে এখন এ থেকে বি এখানে কি হবে? এই, সমষ্ণ সংকোচন। হ্যাঁ, সমষ্ণ সংকোচন। এটাও পিভি লেগ, এটাও পিভি লেগ। এখন দেখো এইখানে কিন্তু চারটা এই যে এই প্রসেসে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার তোমার এই এই- তোমার কার্নো চক্রের ক্ষেত্রে এ থেকে ডি, এইটা কি রুদ্ধতাপীয় সংকোচন, আর ফ্রিজের ক্ষেত্রে এ থেকে ডি এটা কি রুদ- রুদ্ধতাপীয় যে প্রসারণ। রুদ্ধতাপীয়। হুম, তো এখন এইখানে কিন্তু তুমি এমনিতে চাইলে 5-6টা করে ডিফারেন্স লিখতে পারো যে দুইটার মধ্যে কি কি ডিফারেন্স আছে এবং এই দুইটা কিভাবে কাজ করে। এবং দুইটার লেখচিত্র কিন্তু সেম দেখতে, বাট এইখানে অনেকগুলো ডিফারেন্স আছে। এখানে ডিরেকশনের ডিফারেন্স আছে এবং গৃহীত তাপ এবং বর্জিত তাপেরও ডিফারেন্স আছে। এখন এগুলা এই যে লিখতে পারবা না যে সাধারণ ইঞ্জিনের সাথে ফ্রিজের ইঞ্জিনের কি কি এখানে পার্থক্য। পারবো। ওকে।
এই টাইপের সৃজনশীল আমি একটাই দেখছি এই চ্যাপ্টারে, বাট এইটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই, এই যে ফ্রিজের সাথে নর্মাল ইঞ্জিনের কি কি ডিফারেন্স এবং ফ্রিজের ক্ষেত্রে কার্নো ইঞ্জিনটা কিভাবে আঁকতে হবে এগুলো ভালোভাবে শিখে রাখবা। ওকে, তো ফ্রিজ এইখানেই মোটামুটি শেষ, ফ্রিজ নিয়ে আর বেশি কিছু না। এবং বইয়ে দেখবা যে ফ্রিজের কার্যনীতি, তারপর ফ্রিজের একটা এই চিত্র হয়তো দেয়া আছে, ফ্রিজ তোমার কি কিভাবে কাজ করে, এগুলা পড়ার দরকার নেই, এগুলা এগুলোর কোনো দরকার নেই এগুলোর। ওকে, হ্যাঁ এখন আমরা কালকে যে এন্ট্রপি পড়ছিলাম, এখন এন্ট্রপির ম্যাথ করব। এন্ট্রপির সূত্রগুলো মনে আছে? হুম। ওকে, মনে না থাকলেও খাতায় যাতে লেখা থাকে। তো এন্ট্রপি দুই ধরনের সূত্র ছিল, একটা ছিল তাপমাত্রা পরিবর্তন হলে একটা। আচ্ছা সূত্রগুলা বলো তো দেখি, যদি তোমার তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে সূত্র কি? ms ln T2/T1। হ্যাঁ, তাপমাত্রা চেঞ্জ হলে আমাদের ডেল্টা এস হচ্ছে এম এস লন T2/T1। আর যদি এই যে তোমার টেম্পারেচার যদি আনচেঞ্জড থাকে তাহলে আমাদের নর্মাল dq/t। হ্যাঁ, এটা হচ্ছে dQ/T। এবং ডিকিউ এরও কিন্তু দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে বাষ্পীভবনের জন্য আর একটা তোমার তরলীকরণের এই হুম। জন্য। ওকে, এখন এইখানে খেয়াল করো 1 নাম্বার ম্যাথটা। আচ্ছা দাঁড়াও, আমি ক্যালকুলেটর নিয়ে আসি, এগুলো বড় বড় ক্যালকুলেশন তো। ওকে, এখন এই যে এটা পড়ো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করলে এন্ট্রপির পরিবর্তন হবে। তো এখানে এই যে কোন সূত্রটা ইউজ হবে এখানে? ms ln T2/T1। প্রশ্ন আবার পড়ো। ইরি, এইটা হবে dq/T। হ্যাঁ, এটা হচ্ছে dQ/T। ওকে, তো এখন এখানে ডিকিউ সমান এই কি হবে, M × LF। এইখানে LF হচ্ছে তোমার এই যে বরফ গলনের বা এই তরলীকরণের সূক্ষ্মতা, বা টি কত, টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ওকে, আচ্ছা দাঁড়াও আমি LF টা একটু ভালোভাবে লিখি। এখন L × F, সো এখানে এম কত, 3 কেজি, আর সুপ্ত তাপ কত, 3 পয়েন্ট। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এই যে তোমার বরফ গলনের সুপ্ত তাপ, এটা মুখস্থ রাখবে এটা। যদিও ম্যাক্সিমাম ম্যাথে এগুলা দেয়া থাকে, বাট এগুলা হয়তো এই তোমার কোনো ম্যাথে নাও দেওয়া থাকতে পারে, এগুলা মুখস্থ রাখবা, একটা বরফ গলনের একটা বাষ্পীভবনের। ওকে, সো ডিভাইড বাই 273, তাহলে এটা হবে 3 × ডিভাইড বাই 273, এটা আসবে 3692.30। আচ্ছা এটার একক এই যে কি হবে, এটা তো কালকে মনে হয় একক লিখে দেওয়া হয় নাই। আচ্ছা এটা সূত্র দেখেই এটা বলো, একক কি হবে বলো। এই সূত্র দেখে বলো, এই যে এই সূত্র দেখে বলো একক কি হবে। জুল/কেলভিন। হ্যাঁ, এটা জুল/কেলভিন। ওকে, এটাই একক। তো এটাই হচ্ছে তোমার এন্ট্রপির পরিবর্তন, খুবই সিম্পল ম্যাথ। আচ্ছা, এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা এখন এখানে ধাপ এই যে কয়টা বলো তো, এই 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে নিয়ে যেতে এখানে কয়টা ধাপ আছে? দুইটা।
দুইটা কি কি বলো? খুবই সহজ, তাড়াতাড়ি বলো। না পারলে বলো, আমি বলতেছি, চুপ করে থাকার দরকার নেই তো। আচ্ছা বলো তুমি। এটা তো সহজ, একটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, এইটা একটা ধাপ। তারপর আবার তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের এই যে পানি থেকে কি 100 ডিগ্রি সেলসিয়াসের পানি। আবার যদি এখানে তোমার একটা শব্দ যদি শুধুমাত্র এই চেঞ্জ করে দিত, যে এখানে পানি না বলে যদি বাষ্প বলতো, এই তাহলে এখানে ধাপ হইতো এই যে কয়টা হইতো? চারটা, না সরি, তিনটা। তোমার প্রথমে বরফ থেকে পানি, তারপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, তারপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস এর বাষ্প। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। এই যে এখন এখানে খেয়াল করে আসো, এটা আমি এখানে একটু ভালোভাবে দিই। এখন বরফ থেকে পানিতে নিয়ে যাইতে একটা এন্ট্রপির পরিবর্তন, পানি থেকে এই 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে নিয়ে যাইতে একটা পরিবর্তন, আবার 100 ডিগ্রি থেকে বাষ্পতে নিয়ে যেতে আর একটা পরিবর্তন। তো এখানে তাহলে মোট এন্ট্রপির এই যে পরিবর্তন কি হইতো, তখন তিনটা যোগফল হইতো। আচ্ছা, আমি এখানে তোমার বাষ্পটা এই ধরে নিয়ে এই যে করতেছি, এই যদিও এখানে পানি পর্যন্ত বলছে, তাহলে এখানে ধাপ হচ্ছে তোমার দুইটা, মানে আমাদের যে ম্যাথটা আর কি বের করতে বলছে পানিতে পরিণত করতে। তাহলে এখানে তোমার প্রথম স্টেপটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে প্রথমে পানিতে পরিণত করতে হবে। তো এখন এই যে তোমার প্রথম ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের জন্য কোন সূত্র অ্যাপ্লাই হবে বলো? এই তোমার প্রথম ক্ষেত্রে, DQ/T। হ্যাঁ, এটা হবে ΔS1 = dQ/T। তাহলে ডিকিউ হচ্ছে m × এর তরলীকরণের আপেক্ষিক সুপ্ততাপ এম কত? 5, এবং তরলীকরণের সুপ্ততাপ হচ্ছে, এটা দেয়াই আছে, 336, এরপরে কয়টা শূন্য, 1 2 3, ডিভাইড বাই টি হচ্ছে 273 কেলভিন। তো এটা আসবে 6158.846 এত জুল/কেলভিন। ওকে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে তোমার? এই 2 নাম্বার স্টেপটা হচ্ছে পানি থেকে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি। সো এখানে অবশ্যই টেম্পারেচারের চেঞ্জ হয়েছে, তো এখন এখানে কি হবে বলো? MS লন T2/T। লন T2/T1। ওকে, এম হচ্ছে 5 কেজি, আর এটা হচ্ছে এস, এইখানে কি এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, এটা 4200, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। লন T2 কত? T2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 ডিভাইড বাই 273। এটা আসবে 6554.239 জুল/কেলভিন। সো আমাদের এই যেটা ম্যাথ এখানে বলছে, এটা ΔS1 আর ΔS2 এই যোগ করলে অ্যান্সার হয়ে যাবে, বাট আমি এখানে বাষ্প পর্যন্ত এটা বের করে দেখাই। এখন এখানে ΔS3 এই এই কি হবে? DQ/T। হ্যাঁ, এটাও হবে DQ/T।
আচ্ছা, এখন এইখানে তোমার এটা হবে এম ইন্টু এল অফ ভি, মানে এটা হচ্ছে তোমার বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এখন এখানে টি কত? টি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবে, এটা হচ্ছে বাষ্প, এটা হচ্ছে বাষ্পের জন্য। আচ্ছা, এটা হচ্ছে তোমার তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস মানে হবে 373 কেলভিন, 5 কেজি। আচ্ছা, বাষ্পীভবনের এটা সুপ্ত তাপ, এটা আমরা কালকের একটা ম্যাথের মধ্যে মেবি এটা করছিলাম নাকি। আচ্ছা, এটা কত ছিল এটা কি? এটা তো আমারই তো মনে নেই। এটা মেবি 2.26 সামথিং এরকম মেবি ছিল। এটা কি কোথাও কি ছিল কালকের ম্যাথে? ধরো, ওই যায় এগুলো। আচ্ছা এটা, wait, আচ্ছা এটা সম্ভবত 2.26 10 টু দি পাওয়ার 5 সম্ভবত, আমি শিওর না এটা 5, 10 টু দি পাওয়ার 5 নাকি 6, এটা শিওর না। আচ্ছা আমি এটা এখন এই পরে এখন আমরা ম্যাথ করতে গেলে এখন পাবো, তখন এসে এখন ঠিক করা যাবে যদি ভুল হয়। বাট এটা তো এই বুঝছো আশা করি যে বাষ্পীভবনের জন্য কি হবে, তখন কিন্তু টেম্পারেচার কত, 100 ডিগ্রি সেলসিয়াস, আর ভর তো দেওয়াই, আর এটা ইনটু হবে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ ডিভাইড বাই 373। তো এটা আসে 3029.409 জুল পার কেলভিন। আচ্ছা, তাহলে এখানে মোট এন্ট্রপির পরিবর্তন কি হবে? এই তিনটার যোগফল। এখন এই তিনটা ওই যোগ করলে কি আসে ওইটা তুমি পরে এটা করে নিও। ওকে, এখন এই এই বুঝছো তো না এইগুলা যে এই তুমি বরফ থেকে এই- এই পানি, তারপর পানি থেকে তারপরে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস পানি, তারপর আবার সেখান থেকে বাষ্পতে নিয়ে যেতে হবে। ওকে, এখন এখন এইটা এই পরও এটা নিচে কার্নো চক্রের একটি গ্রাফ প্রদর্শন করা হলো। ওকে, এগুলো একটু খেয়াল রাখবা, এই যে মানে তোমার ফ্রিজের গ্রাফটা খুব কম আসে আর কি, এটা খুবই রেয়ার। এটা নিয়ে মেবি একটা প্রশ্নে আসছিল, এই ফ্রিজের এই গ্রাফটা নিয়ে। ওকে, উদ্দীপকের কার্নো চক্রের দক্ষতা বের করো। এখন এখানে সবই তো দেয়াই আছে, তোমার T1 দেওয়া আছে 1200 কেলভিন, আর T2 দেওয়া আছে 600, T1 দেওয়া 1200 কেলভিন, T2 দেওয়া 650 কেলভিন। সো আমরা এখানে যদিও Q1 দেওয়া আছে, Q2 দেওয়া নাই, বাট এখানে হচ্ছে যে তোমার টেম্পারেচার দিয়েই তো এই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা বের করা যায়। এটা কি হবে 1 - T2/T1। এই চ্যাপ্টার থেকে খুবই সহজ সহজ ম্যাথ আসে, কোনো টাফ ম্যাথ নাই। এটা পার্সেন্টেজে নিলে আসবে 45.83%। ওকে, এইটুক এই যে এইটুক ম্যাথ করলে এখানে তোমার এই 3 নাম্বার ফুল, খুবই সহজ। ওকে, চক্রটির প্রতি ধাপে এন্ট্রপি এর এই পরিবর্তন এখানে তুলনামূলক বিশ্লেষণ করো। ওকে, আচ্ছা, এখন এখানে প্রতি ধাপে ওই বের করতে বলছে, তো আমরা যদি একটা করে হিসাব করি, আমাদের প্রথম ধাপ হচ্ছে সমষ্ণ
সমষ্ণ প্রসারণ। তো এই এই ধাপের ক্ষেত্রে এখানে এখানে সূত্র হবে কোনটা বলো দেখি। এই ধাপের জন্য সূত্র হবে কোনটা বলো। বলো। এই সিম্পল জিনিসটা বুঝতেছো না? এইখানে সমষ্ণ প্রসারণের জন্য এন্ট্রপির যে পরিবর্তন, এটা যে সমষ্ণ, ও, সমষ্ণ দ্বারা এখানে কি বোঝায়? এটা হবে dq/t। হ্যাঁ, তাহলে ডেল্টা S1 হবে dq/t। সো এখানে ডিকিউ কত? ডিকিউ হচ্ছে মূলত Q1, মানে যে তাপটা এখানে গৃহীত হয়েছে। সো এটা হচ্ছে 500। আর এর জন্য টি দেওয়া কত? টি দেওয়া আছে 1200 কেলভিন। তাহলে এইখানে তোমার Q1 এর মান হচ্ছে 500 জুল। T1ই হচ্ছে টি মূলত, তো এটা হচ্ছে 1200 কেলভিন। তাহলে এটা হচ্ছে 500 / 1200, 0.416 জুল/কেলভিন। এখন এই যে তোমার কালকের ক্লাসটা যদি সবকিছু যদি রিভিশন দিয়ে যদি থাকো, তাহলে এটা পারবা। 2 নাম্বার, রুদ্ধতাপীয়, এই যে তোমার এই রুদ্ধতাপীয়তে এন্ট্রপির পরিবর্তন কত? এটা হবে ms ln t2/t1। না না, আমি তো বললাম যে কালকের ক্লাস যদি ভালোভাবে করে থাকো। হ্যাঁ, সূত্র ঠিক আছে, এখানে টেম্পারেচারে চেঞ্জ হয় তাও ঠিক আছে, বাট কালকের ক্লাসে সবকিছু পড়া আছে এর আগের ক্লাসে। হ্যাঁ, পড়ছি তো। তো রুদ্ধতাপীয়তে তোমার এন্ট্রপির পরিবর্তন এই যে কত ছিল রুদ্ধতাপীয়তে, একটু দেখে আসো তো। 0 0। হ্যাঁ, সো এইখানে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। এরপরে হচ্ছে সমষ্ণ সংকোচন। আচ্ছা, এখন আহ, যে সমষ্ণ সংকোচন, এই সংকোচনে এন্ট্রপির পরিবর্তন এই কত হয়, এগুলো কিন্তু লিখে দিছিলাম কিন্তু। এই সংকোচনে তোমার পরিবর্তন মাইনাস হয় না? হুম। তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস দেওয়া লাগবে, মাস্ট। সমষ্ণ সংকোচন এটা হবে মাইনাস, এটা ডি কিউ ড্যাশ দিলাম, আর এখানে এটা ধরো যে টি ড্যাশ দিলাম। সো এখানে ডি কিউ এখানে তো দেওয়া নাই, Q2 তো দেওয়া নাই এখানে, তাহলে Q2 বের করে নেওয়া লাগবে। ওকে, তো আমরা এখন এখানে Q2 এই কোথা থেকে বের করব বলো তো? এখানে যে Q2 যে দেওয়া নাই, এখানে তো Q2 বের করা লাগবে। এখন কোন সূত্র হুম। থেকে এখানে এই Q2 বের করব বলো? এটা ইকুয়াল 1 - q2/q1। ওইটা তো আছেই, এই যে এই সূত্রটা এই এই ভুলে যাও কেন এটা? হ্যাঁ। এখানে তো T1 T2 Q1 সবই তো এখানে দেয়া আছে। তো এটা হচ্ছে 1200 / 650, Q1 হচ্ছে 500 আর Q2। সো এটা যদি এখানে ক্যালকুলেশন করো, 1200 / 650, 500 / তাহলে এখানে Q2 আসবে 270.83 জুল। ওকে, তাহলে এখানে মাইনাস 270.83 জুল / T2। এখানে তোমার T2 হচ্ছে যে মূলত টি ড্যাশ, তো এটা হচ্ছে 650, এটা আসবে মাইনাস 0.416।
এত জুল পার কেলভিন। আর এই 4 নম্বরে কি হবে? এন্ট্রপির পরিবর্তন 0। 0। আচ্ছা, তো এইখানে হচ্ছে del S4 হচ্ছে 0। তো এইখানে যে এই তোমার এই প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন এইখানে বিশ্লেষণ করতে বলছে, তো আমরা এখানে সব ধাপে এন্ট্রপির পরিবর্তন বের করলাম। এইখানে কিন্তু মোট এন্ট্রপির পরিবর্তন বের করতে বলে নাই, বাট এইখানে তুমি চাইলে এটা দেখাইতে পারো যে মোট এই পরিবর্তন এখানে কি হবে। আমরা তো কালকে পড়ছি যে তোমার এই প্রত্যাবর্তী চক্রের জন্য মোট এন্ট্রপির পরিবর্তন কত হয়? হুম, 0। 0। ওকে, এখন তুমি যদি এই 4টা এই যোগ করো তাহলেও তুমি 0 কিন্তু পাবা। তো এটা তো এই যে 2 আর 4 মিলে তো 0 0, আর 1 আর 3 একটা প্লাস একটা মাইনাস, এটা আলটিমেটলি যোগ করলে 0ই আসবে। সো এটা যেহেতু কার্ণচক্র, কার্ণচক্র হচ্ছে একটা প্রত্যাবর্তী চক্র। সো এই যে তোমার এই যে প্রত্যাবর্তী যেসব এই প্রক্রিয়া আছে তাদের জন্য মোট এন্ট্রপির পরিবর্তন 0 হয়, এবং ম্যাথ করেও এটা আসলে দেখা যায় যে এখানে 0ই আসে। ওকে, এখন এটা পড়ো। একটি একটি প্রত্যাগামী ইঞ্জিন গৃহীত তাপের 1/6 অংশ কাজে পরিণত করে। সো এই টাইপের একটা ম্যাথ আগের ক্লাসে করানো হয়েছে। এখন এইটা কিন্তু এমসিকিউ তে দেখেই এটা বলে দেওয়া লাগবে যে এর এই দক্ষতা এখানে কি হবে। দেখো, এটা আমি আবার বলি, এই সেম ম্যাথ আগেও এই করছিলাম একবার, মনে আছে আমার। তো এখন এই যে গৃহীত তাপের 1/6 অংশ কাজে পরিণত করে, তার মানে ডাব্লিউ সমান কত? P1 এর 1/6, এইটা না? এবং হুম। আচ্ছা, দাঁড়াও। এখন আমরা তো এইটা জানি যে W/Q1 মানেই তার এই যে তার দক্ষতা, মানে গৃহীত তাপ। এটা মানেই হচ্ছে তার দক্ষতা। তাহলে তার দক্ষতা হচ্ছে 1/6। ওকে, তাপ গ্রাহকের তাপমাত্রা T1 হচ্ছে 54 কেলভিন। না, এটা না। তাপ গ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়। তাপ উৎসের তাপমাত্রা বের করতে বলছে। আচ্ছা, সেম একটা ম্যাথ আমরা যদি ওই দিন করে আসছিলাম। আচ্ছা, আবার করি। ওকে, এখন এই যে এখন এখানে প্রশ্ন মতে কি হবে? এটা হচ্ছে 1 - T2/T1, এটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে এই যে রাখো। আর এখানে এই প্রশ্ন মতে এখানে কি বলছে, দক্ষতা দ্বিগুণ হবে, অর্থাৎ 2 × 1/6। দক্ষতা দ্বিগুণ হবে এই যে এটা কোন ক্ষেত্রে? যখন আহ তাপ গ্রাহকের অর্থাৎ T2 না, সরি, এখানে তো আমি T1 লিখছি কেন? T1 হচ্ছে তাপ উৎস। সো তাপ গ্রাহকের তাপমাত্রা যদি 54 কেলভিন কমাও, তার মানে T2 থেকে এখানে কত বিয়োগ করা লাগবে? 54 কেলভিন। আর তাপ উৎস সম্পর্কে কিছু বলে নাই, সো এটা ঠিক থাকবে। সো এই চেঞ্জটা করলে এই দক্ষতা এখানে দ্বিগুণ হবে। ওকে, তাহলে এটা হচ্ছে এখানে 1/3, 1 - T2 - 54 / T1। আচ্ছা, এটা T2 - 54/T1, এটা আসবে 1 - 1/3, বা এটা 2/3। ওকে, তো এখন এইখান থেকে তুমি, আচ্ছা আমরা এটাকে 2 নম্বর সমীকরণ এটাকে রেখে দেই। আচ্ছা, এখন 1 নম্বর থেকে এখন তুমি T1 অথবা T2 যে কোনো একটা মান নিয়ে এসে 2 নম্বরে তুমি যদি বসায় দাও, তাহলে 1 নম্বর থেকে T2/T1 কি হবে? এটা হবে 1 - 1/6 বা 5/6। তাহলে T2 সমান হচ্ছে 5T1/6।
ওকে, এখন আবার যদি 2 নম্বরে এটা নিয়ে গিয়ে তুমি বসাও, যে এখানে 5t1/6 -54/t1 সমান 2/3। ওকে, তুমি যদি এখান থেকে এই ক্যালকুলেশন করো, তাহলে তুমি টি ওয়ান এর মান পাবা 324 কেলভিন। টি ওয়ান এর মান পাবা 324 কেলভিন। সো এখানে এখানে কি বের করতে বলছে? তাপ উৎসের তাপমাত্রা, মানে এখানে তোমার টি ওয়ান এর মানটাই বের করতে এই যে বলছে মূলত। ওকে, তাপ উৎসের তাপমাত্রা না? হ্যাঁ, এখানে টি ওয়ান এর মানে এখানে বের করতে বলছে। তাপমাত্রা হ্রাসের পর তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা, এইগুলো তো এইখানে তো বলে নাই। আচ্ছা, যাই হোক, তো এখানে যেহেতু টি ওয়ান বের করতে বলছে, আমরা টি ওয়ান এর মানটা এখানে পেয়ে গেছি। ওকে, সেম টাইপের একটা ম্যাথ আগের ক্লাসে করানো হয়েছিল। এই এখন যদি তুমি আগের ক্লাসে সব ম্যাথ করো, তাহলে এটা মনে থাকার কথা। ওকে, ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এন্ট্রপি বাড়বে নাকি কমবে? আচ্ছা, উৎসে ব্যবহৃত পদার্থের ভর এম একক এবং আপেক্ষিক তাপ হচ্ছে এস একক। ওকে, এখন এখানে এই যে খেয়াল করো, দক্ষতা দ্বিগুণ করা হলে এখানে কি হবে? আচ্ছা, তো তোমার টি ওয়ান সম্পর্কে তো কিছু ওই বলে নাই, মানে তোমার গ্রাহক, সরি, উৎসের তাপমাত্রা সম্পর্কে কিছু বলে নাই, ওইটা আসছে 324 কেলভিন। এখন আমি যদি এইখানে যে সম্পর্কগুলা এই ছিল, এই যে এই ধরো যে এই একটা সম্পর্ক, সো টি টু সমান যে 5t1/6, আমি যদি এইখান থেকে টি টুর মানটা বের করি, 5 × 324 / 6, এটা হচ্ছে তোমার তোমার এটা প্রাথমিক মান, এটা না, এটা হচ্ছে প্রাথমিক মান। ওকে, এখন টি টু ড্যাশ কি হবে? মানে তোমার দক্ষতা দ্বিগুণ করার পরে টি টু কি হবে? মানে তুমি এখানে দক্ষতা দ্বিগুণ করছো এই যে কিভাবে, তাপ গ্রাহকের বা টি টু এর মান 54 কেলভিন হ্রাস করে না? তাহলে এখানে কি হবে? 270 - 54, এটা কত হবে? 16 না? 216 কেলভিন। সো এটা হচ্ছে দক্ষতা দ্বিগুণের জন্য। ওকে, তো এখন এখানে খেয়াল করো, দক্ষতা দ্বিগুণ করা হলে এন্ট্রপি বাড়বে নাকি কমবে? সো এই ক্ষেত্রে আমরা যদি এন্ট্রপির পরিবর্তনটা এই যে হিসাব করি, ওকে, সো এইখানে হবে ডেল্টা এস। এই সূত্রটা হবে না, কারণ এখানে তো টেম্পারেচারের চেঞ্জ হয়েছে। তো এটা